পাখি, তুমি না আমার থেকে প্রতিশোধ নিবে? চলো তাহলে নাও, কিন্তু তার জন্য আমাদের একসাথে থাকতে হবে, তাই না? তারপর কুহলিকে এক ঝটকায় আবরার কাঁধে তুলে নিয়ে হাঁটতে থাকে বাহিরের দিকে। তখন তাকরিম চিৎকার করে উঠল, কণ্ঠে ভয় আর কিছুটা হাহাকার মিশে। ওকে ছেড়ে দে আবরার, আমি তোকে ছাড়বো না। আবরার কিছু বলল না, শুধু নিঃশ্বাস ফেলে স্থির হয়ে দাঁড়ালো, যেন অপেক্ষা করছে যে কে তার সীমা ছাড়িয়ে যাবে। কুহলি হাত ছুটাছুলি করতে করতে কণ্ঠ কমিয়ে কিন্তু দৃঢ়ভাবে বলল, আমাকে ছেড়ে দিন, আমি আপনার সাথে যাব না, আর তাকরিম ভাইকে ছেড়ে দিন। আবরার কুহেলিকে নিয়ে গির্জার বাইরে এসে সোজা হেলিকপ্টারের উঠে যায়। আবরার কুহেলিকে কোলে নিয়ে শক্তভাবে ধরে রেখেছে যাতে ছুটতে না পারে। কুহেলি প্রাণপণ চেষ্টা করছিল নিজেকে ছাড়ানোর, চোখে হাহাকার, হাতে কেঁপে থাকা শক্তি। কিন্তু আবরারের হাতের লক শক্ত এবং অবিচল। এবার আবরারের চোখে রাগ জ্বলছিল, তা দ্বিগুণ নয় বরং 3 গুণে পরিণত হল, যেন আকাশের মেঘ কেঁপে উঠছে। হঠাৎ আবরারের হাতে শক্তি আর ক্ষিপ্রতা মিশিয়ে পরপর 10টি থাপ্পড় দিল কুহেলির 2 গালে। প্রতিটি থাপ্পড়ের সঙ্গে কুহেলির শরীর সামলাতে পারছিল না, মাথা কাত হয়ে পড়ছিল। প্রতিটি আঘাতের সঙ্গে কুহেলির মন নড়াচড়া করছিল। কিন্তু অবশেষে তার শক্তি ফুরিয়ে আসলো। শক্তপোক্ত আঘাতের চাপে টাল সামলাতে না পেরে কুহেলি অজ্ঞান হয়ে তার শরীর ঢলে পড়ল আবরারের প্রস্তুত বুকের ওপর। নিঃশ্বাস থেমে গিয়েছে, চোখ বন্ধ। আবরার কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়ালো, দেখল কুহেলির অজ্ঞান দেহ বুকের ওপর শুয়ে আছে। তার চোখে রাগ আর সন্তুষ্টি দুয়েরই মিশ্রণ। হেলিকপ্টারের প্রোপেলার ঘূর্ণনের শব্দ বাতাসে মিলিত হয়ে পুরো দৃশ্যকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলল। কুহেলি অজ্ঞান, হাত পা ঢেলে আছে, কিন্তু আবরারের দখলে। প্রতিটি শ্বাসের সঙ্গে আবরারের শক্তি আরও দৃঢ় হচ্ছে। হেলিকপ্টার ধীরে ধীরে উড়ে উঠল। আকাশে উঠতে উঠতে যেন শহরের সব আলো, সব শব্দ ধীরে ধীরে ছোট হতে লাগল। আবরার এবার ভয়ঙ্কর স্নান হেসে কুহেলির দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে বলল, তোর মতো কত মেয়েকে আমি এক হাতে কিনে অপর হাতে বেচে দেই। যার শরীরে নেই একটা টিকটিকির সমান শক্তি, সে আসছে আমার থেকে প্রতিশোধ নিতে। হাউ ফানি বইন। তারপর একটু থেমে রাগী কণ্ঠে বলল, তুই আমাকে যতটা কষ্ট দিয়েছিস তার থেকে দ্বিগুণ কষ্ট তোকে আমি দিব। দেখি তুই কতটা সহ্য করতে পারিস। রাতের অন্ধকারে কানাডার রাজধানী অটাওয়ার আকাশে নেমে এলো আবরারের প্রাইভেট জেট। নিচে হাজারো আলো ঝলমল করছে, যেন শহরটা ঘুমের ভেতরেও জেগে আছে। কিন্তু সেই ঝলমলে শহরের আলো ম্লান হয়ে যায় আবরারের দৃষ্টিতে। একটা দৃষ্টিতে যেখানে ক্লান্তি, ক্রোধ আর অজানা এক কোমলতা মিলেমিশে আছে। কুহেলি তখনও অজ্ঞান। বিমানের নরম আলোয় তার মুখটা যেন আরও ফ্যাকাশে দেখাচ্ছে। নিঃশ্বাসের হালকা ওঠানামা ছাড়া কোনো সাড়া নেই তার শরীরে। আবরার নিজের কোট খুলে কুহেলির গায়ে জড়িয়ে দিল। তারপর নিঃশব্দে তাকিয়ে রইল কিছুক্ষণ। তার চোখে পড়ল মেয়েটার গালের দাগগুলো, নিজেরই দেওয়া সেই চিহ্ন। ঠোঁটের কোণে অনুতাপের হালকা রেখা ফুটে উঠল, কিন্তু পরের মুহূর্তেই আবার শক্ত হয়ে গেল তার মুখের ভাঁজ। বিমানটি থামতেই দরজা খুলে দিল ফ্লাইট ক্রু। বাইরে অপেক্ষায় ছিল শীতল কানাডিয়ান বাতাস আর এক ঝাঁক কালো পোশাক পরা বডিগার্ড। আবরার ধীরে ধীরে উঠে দাঁড়াল, তারপর নিঃশব্দে কুহেলিকে কোলে তুলে নিল। তার বাহুর ভেতর মেয়েটা কতটা নরম, কতটা ভঙ্গুর তা অনুভব করেও সে কোনো কথা বলল না। জেটের ধাতব সিঁড়ি বেয়ে নামার সময় কুহেলির সাদা আর সোনালি মিশ্রিত চুলের গোছা আবরারের গলার কাছে ছুঁয়ে গেল। হালকা শীতলতা ছুঁয়ে গেল তার ত্বকে, কিন্তু তার ভেতরটা তখনও আগুনের মতো জ্বলছে। এয়ারপোর্টের বাইরে আগে থেকেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 15টা কালো গাড়ি। মাঝের গাড়িটা একটা কালো রেঞ্জ রোভার ছিল আবরারের জন্য। পেছনে ছিল ফেটেক্স, আবরারের একনিষ্ঠ সিকিউরিটি হেড। নিঃশব্দে সব তদারকি করছিল সে। আবরার কোনো কথা না বলে দরজা খুলে কুহেলিকে আলতো করে ভেতরে শুইয়ে দিল। ফেটেক্স পেছনের গাড়িতে উঠে বসল, তারপর এক ইঙ্গিতে জানালো সবাইকে। 10 সেকেন্ডের মধ্যেই ইঞ্জিনের গর্জনে ভরে উঠল রাতের নীরবতা। একে একে সব গাড়ি শহরের দিকের হাইওয়েতে ঢুকে পড়ল। অটাওয়ার রাতের বাতাসে শুধু টায়ারের ঘর্ষণের শব্দ আর দূরের আলোয় ঝাপসা হয়ে যাওয়া প্রাইভেট কনভয়ের লাইন। 2 ঘন্টা পথ পেরিয়ে গাড়িগুলোর কনভয় ঢুকে পড়ল কানাডার মন্ট্রিয়েলের শান্ত অথচ অভিজাত এলাকায়। রাত তখন গভীর, কিন্তু শহরের বাতাসে এখনও কুয়াশার হালকা ঘ্রাণ।
দূরে তুষারপাতের মতো কিছু ভাসছে। রাস্তার দুই পাশেই সারি সারি মেপেল গাছ। আর সেই নীরবতার মাঝে হঠাৎই দেখা গেল একটা বিশাল দোতলা ডুপ্লেক্স বাড়ি। বাড়িটা যেন কোনো রাজপ্রাসাদ। উঁচু লোহার গেটের ওপরে ঝুলছে একটা নাম ফলক, দ্য ক্রেস্টওয়েল ম্যানর। গেটের পাশে দাঁড়িয়ে থাকা বডিগার্ডরা একসাথে মাথা নত করল যখন সামনের কালো রেঞ্জ রোভারটা ধীরে ধীরে থামল। গাড়ি থামতেই প্রথমে নেমে এলো ফ্যাটেক্স। দ্রুত চারপাশে চোখ বুলিয়ে নিল, তারপর এগিয়ে গিয়ে আবরারের পাশের দরজা খুলে দিল। আবরার ধীরে ধীরে নেমে এলো। কোলে নিথর কুহেলি, চোখ এখনো বন্ধ, নিঃশ্বাসের হালকা ওঠানামা। আবরারের মুখে তখন এক অদ্ভুত নির্লিপ্ততা। তার চোখে কোনো কোমলতা নেই, বরং যেন বরফের মতো ঠান্ডা কঠিনতা। কুহেলির মাথা তার কাঁধে হেলে আছে, সাদা আর সোনালি চুলের এক গোছা মুখে লেগে আছে। তবুও আবরার তার সরাল না, শুধু স্থির চোখে সামনে তাকিয়ে রইল। ফ্যাটিক্স এক পা এগিয়ে এসে বলল নিচু গলায়, স্যার, এভরিথিং রেডি? আবরার ধীরে তাকালো তার দিকে। ঠোঁটের কোণে ফুটে উঠল এক বাঁকা হাসি। সেই হাসি যেন শীতের রাতের থেকেও বেশি ঠান্ডা আর হাড় পর্যন্ত কাঁপিয়ে দেওয়ার মতো নির্মম। তারপর সে নিচু হয়ে কুহেলির মুখের কাছে ঝুঁকল। চোখের পাতা কাঁপছে মেয়েটার, কিন্তু জ্ঞান ফিরেনি এখনো। আবরার ফিসফিস করে বলল, এখন থেকে শুরু হবে তোমার শাস্তি, মাই ফাকিং স্কোয়াব। এরপর আবরার কুহেলিকে কোলে নিয়ে ধীরে ধীরে বাড়ির ভিতরের দিকে এগিয়ে চলল। পথচারীদের পদচারণার মতো নীরবতার মাঝে তার একমাত্র লক্ষ্য সুইমিং পুল। যেভাবে বলেছিল সেইভাবেই করেছে। তা দেখেই আবরারের ঠোঁটের কোণে এক হালকা হাসি ফুটল। পুরো সুইমিং পুলটি বরফে ঢেকে গেছে, চমকপ্রদ হিমবাহের মতো স্বচ্ছ বরফ। কিন্তু এই বরফের নিচে চাপা শক্তি আছে, এক অদ্ভুত নিঃশব্দ দমন। আবরার কুহেলিকে আলতো করে শোয়ালো বরফের পুলের ধারে। কুহেলির শরীর নিঃশ্বাস ছাড়ছে, কিন্তু এখনও অজ্ঞান। আবরারের এবার ধীরে ধীরে কোটটি কুহেলির কোমল শরীর থেকে খুলে ফেলল। তারপর আবরার পেছনে ঝুঁকল, কুহেলির দুই পায়ে শিকল নিয়ে লাগাল, শক্তভাবে বাঁধল। শিকলের ঠান্ডা স্পর্শ কুহেলির ত্বককে চরমভাবে জাগিয়ে তুলছে, কিন্তু আবরারের ঠান্ডা চোখে সে কেবল ধৈর্যের পরীক্ষা। কুহেলি উঠছে না দেখে আবরার এবার কুহেলির পাশে শুয়ে ওর অধরখানা নিজের অধরে মিশিয়ে নিল। প্রায় 4-5 মিনিটের মাথায় কুহেলি আস্তে আস্তে পিটপিট করে তাকাল। নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে, ছটফট করতে থাকে। আবরার এবার ছেড়ে দিয়ে দুই হাতে ভর দিয়ে কুহেলির দিকে ঝুঁকল। কুহেলি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে ফিসফিস করে বলে, রামওয়ার একটা মানুষ অজ্ঞান থাকলেও কি তাকে এভাবে অত্যাচার করতে হয়? হৃদয়হীন মানুষ। যাক, অবশেষে ধানি লঙ্কা তাকালো। কি ভেবেছ জান, তোমাকে এমনি এমনি ছাড়বো? কখনো না। আমার থেকে প্রতিশোধ নিতে এসেছিলে তাই না? চলো তাহলে শুরু করি এই প্রতিশোধের খেলা। কুহেলি কিছুটা ভয় পেলেও মুখে তা প্রকাশ না করে বলে, আমি তো তোকে মারবই, তার আগে বল তো ক্রিম ভাইয়া কোথায়? ওকে কোথায় রেখেছিস? সাথে সাথে কুহেলির দুই গাল শক্ত করে চেপে ধরে আবরার। লাল টকটকে চোখ যেন আরও বেশি লাল হয়ে গেছে, আর গাড়ের রগ রাগে ফুলে গেছে। তারপর দাঁতে দাঁত চেপে রাগী কণ্ঠে বলে, এই হারামির বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার বউ হয়ে অন্য কোনো পুরুষের নাম এই মুখে নিস? আর একবার যদি এই মুখে অন্য কোনো পুরুষের নাম নিস, তাহলে আমি তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। দরকার পড়লে বোবা বউ পালবো, তাও অন্য কোনো পুরুষের নাম মুখে নিতে দিব না। কথাখানা বলেই আবরার গাল ছেড়ে দিয়ে উঠে বসে, জোরে জোরে শ্বাস নিতে থাকে। কুহেলি বেচারির এমনিতেই এতগুলো থাপ্পড় খেয়েছে, তারপর আবার এভাবে চেপে ধরায় গাল কেটে রক্ত বের হচ্ছে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে উঠে বসে। তারপর পায়ের দিকে তাকাতে আরও বেশি কান্না পায়ে আবরারের এমনি রাগ উঠে। তারপর ওপরে এরকম কথা বলায় আবরার এবার কুহেলির চুলে ধরে বলে, তোর লজ্জা করলো না ভাতার থাকতে আরেক ভাতার ধরতে? কুহেলি ব্যথা পেলেও অনেক কষ্টে মুখে হাসি ফুটিয়ে বলে, না, কারণ আমি তোকে স্বামী মানি না। তুই একটা খুনি, আমার ফ্যামিলি খুন করেছিস, আবার
স্বামী বলতে আসছিস? আবরার হঠাৎ কুহেলির চুল ছেড়ে দিল। তারপর পকেট থেকে একটা গ্যাস লাইট বের করে কুহেলির হাত শক্ত করে ধরে বলে, এই হাত দিয়ে তো ওই ছেলের হাত ধরেছিলি তাই না? এই হাত তাহলে আর আস্ত থাকার যোগ্য না? আবরারের কথা শুনে কুহেলি শুকনো ঢুক গিলে বলে, একদম আমার হাতের কিছু করবে না বলেই হাত ছাড়ানোর মুচড়ামুচড়ি করতে থাকে। কিন্তু আবরার হাত ছাড়ে না, বরং আরও শক্ত করে ধরে শব্দ করে এক ভয়ঙ্কর হাসি দেয়। তারপর বলে, তোর হাত কিছু করব না বলছিস? কালকে সকালে নিজেকে চিনতে পারবি না ডার্লিং। বিশ্বাস কর, আমি একটু মিথ্যা বলছি না। তুই ভাবতেও পারছিস না আজকে রাতে কি কি হবে তোর সাথে। কথাটা শেষ করেই এক ঝটকায় কুহেলিকে নিজের কোলে বসিয়ে গ্যাস লাইটটা জ্বালিয়ে কুহেলির হাতের ধরে। সাথে সাথে কুহেলি চিৎকার করে ওঠে। চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতে থাকে, ছটফাট করে থাকে, কিন্তু আবরারের সেই দিকে কোনো খেয়াল নেই। সে নিজের মতো করে পুড়াতে থাকে কুহেলির হাত আর হাসতে থাকে, যেন মজা পাচ্ছে। প্রায় 10 মিনিটের মতো এভাবে পুড়ার পর আবরার কুহেলির হাত থেকে গ্যাস লাইটটা সরায়। হাত পুড়ে গেছে অনেক জায়গায়, বিশেষ করে হাতের তালুতে। কুহেলি কাঁদতে কাঁদতে বলে, শয়তান, কি করেছিস সেটা তুই? তোকে আমি শেষ করে দিব। আমার হাতটা এভাবে কেন পোড়ালি? আমার কষ্ট হচ্ছে। তুই এরকম হৃদয়হীন মানুষ কেন? তোর কি হৃদয় নেই? একটা মানুষকে এভাবে কষ্ট দিতে তোর হৃদয় একটু কাঁপলো না? আবরার বাঁকা হেসে কুহেলিকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়। তারপর কুহেলির কানে হাস্কি কণ্ঠে ফিসফিস করে বলে, আমার সত্যি হৃদয় বলতে কিচ্ছু নেই মাই ফাকিং ডার্লিং। তারপর হঠাৎ কুহেলিকে এক ড্যাল দেয় বরফ ভর্তি সুইমিং পুলে। সাথে সাথে কুহেলি বরফ ভর্তি সুইমিং পুলে পড়ে যায়। বিস্মিত হয়ে তাকায় আবরারের দিকে। আবরার হাসতে হাসতে একটা চেয়ারে বসে, তারপর একটা সিগারেটে ধরিয়ে একটা টান দেয়। দেখে কুহেলি উঠার চেষ্টা করছে। আবরার ড্রিঙ্কস গ্লাসে ঢালতে ঢালতে বলে, লাভ নেই বউ পাখি, তোমার পায়ে শিকল বাঁধা আর হাত পোড়া। আমি যতক্ষণ পর্যন্ত না চাইব তুমি ততক্ষণ পর্যন্ত উঠতে পারবে না। তাই ওইখানেই এনজয় করো, আমি এখানে। কুহেলি শীতে কাঁপতে কাঁপতে বলে, ওইসব হবিট ওয়াটার পরে খাবি। আগে আমাকে এখান থেকে ওঠা, আমি মরে যাব আর কিছুক্ষণ এখানে থাকলে। আবরার নাক মুখ কুচকে বলল, হোয়াট এ মাঙ্গের নাতি, এ আবার কি বললে তুমি? এর মানে কি? সারা জীবন দেশের বাইরে থাকলে কিভাবে জানবে? বুঝবেন না আপনি? সারা জীবন তো অন্যের দেশে, অন্যের ভাষায় পড়ে থাকেন। নিজের দেশের শব্দগুলো এখন কানে বাজে মনে হয়, তাই না? মাঙ্গের নাতি মানে কি? আগে সেটা বলো তুমি। আমাদের দেশে এটার মানে খুব ভালো মানুষ, এমন মানুষ যে অন্যের কষ্টে নিজের ঘুম হারায়। আপনি তো তেমন, তাই বললাম। আবরার কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কুহেলির গলাটা কেঁপে উঠল। চোখের ভেতর যেন অদ্ভুত একটা ভয়, সঙ্গে অজানা আকুতি মিশিয়ে বলে, আপনি তো ভালো মানুষ, দয়া করে তুলুন আমাকে এখান থেকে। খুব কষ্ট হচ্ছে আমার। আমি না আপনার একমাত্র ছোট্ট বউ, তাহলে এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারেন আপনি? মানতেই হবে আমার বউ নাটকের জন্য সেরা। তুমি জানো মানুষ খুন করা আমার কাজ, আর আমার নাকি মানুষের কষ্টে ঘুম হারাম হবে। যাই হোক, তোমাকে তুলবো না, তাই এত কথা না বলে এনজয় করো। কুহেলির চোখে পানি টলমল করতে থাকে। এবার এখানে কিভাবে সারা রাত থাকবে? কষ্ট হবে ওর অনেক, তার মধ্যে ঠান্ডায় প্রবলেম আছে ওর। তবুয়া আর কিচ্ছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল বরফের মধ্যে। বরফের মধ্যে থাকার কারণে হাতে পোড়ার জায়গায় এখন জ্বলছে কম। প্রায় 1 ঘন্টার মতো থাকার পর হঠাৎ করেই কুহেলি অজ্ঞান হয়ে পড়ে গেল বরফের ওপরে। আবরার এবার নিজের হাতের সিগারেটটা ফেলে দিয়ে তারপর সুইমিং পুলে নেমে কুহেলিকে কোলে তুলে নিল। তারপর উপরে উঠে ওর পায়ের শিকল খুলে কুলে নিয়ে বাড়ির দিকে হাঁটা ধরল। আবরার নিথর অচেতন নিস্তেজ কুহেলিকে কোলে নিয়ে বাড়িতে ঢুকল। তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। তারপর বেডরুমে যেয়ে সোজা নিয়ে গেল ওয়াশরুমে। কুহেলির শরীর ছোট্ট দেড়খানা তখনও অসম্ভব পরিমাণে কাঁপছে। আবরার গভীর শ্বাস নিল। মুহূর্তটায় তার চোখে এক অদ্ভুত উদ্বেগ। সে সাবধানে ওর ভেজা কাপড়গুলো খুলে শুকনো পোশাক পরিয়ে দিল, মাথায় শুকনো তোয়ালে দিয়ে জল মুছে দিল। তার আঙুলের ছোঁয়া ছিল কেবল যত্নের, এক বিন্দু ব্যক্তিগত ইচ্ছাও নয়, কেবল দায়িত্ব আর মমতার মিশ্রণ। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে সে কুহেলিকে ধীরে বিছানায় শুইয়ে দিল। কুহেলির নিঃশ্বাস এখনও ধীর, শরীর প্রচণ্ড ঠান্ডা। আবরার উঠে গেল ওয়ার্ড্রোবের দিকে, গেল নিজের কাপড় নিয়ে, ওয়াশরুমে যেয়ে চেঞ্জ করল। তারপর মুখে ঠান্ডা জল ছিটিয়ে নিল। আয়নায় নিজের চোখের দিকে তাকাতেই থেমে গেল কিছুক্ষণ। সেই চোখে ক্লান্তি, অনুশোচনা আর একটুখানি ভয়। তারপর ফ্রেশ হয়ে বেরোল আবরার।
কুহেলি এখনও অজ্ঞান। তারপর আবরার ধীরে কাছে যেয়ে কুহেলির বিছানার ধারে বসল। কুহেলির মুখের দিকে তাকিয়ে তার বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। ওর মুখে এখনও অজ্ঞানতার ছাপ, কিন্তু নিঃশ্বাসের তালে একটা জীবন্ত স্পন্দন আছে। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আবরার ধীরে কুহেলির পাশে শুয়ে পড়ল, এমনভাবে যেন কোনো অনিষ্ট না হয়, শুধু ওর পাশে থেকে শান্তি দেওয়া যায়। কুহেলিরকে এক টানে নিজের বুকে টেনে নিল সে। তার শরীরের উষ্ণতা যেন একটু একটু করে কুহেলির ঠান্ডা শরীরে গিয়ে মিশে যাচ্ছে। আবরারের মনে হলো এই মুহূর্তে পৃথিবীতে একটাই প্রার্থনা বাকি, ও যেন ঠিক হয়ে যায়। আবরার ধীরে কুহেলির চুলে হাত বুলিয়ে দিল। স্পর্শে এক অদ্ভুত কোমলতা। তার কণ্ঠটা তখন ভেঙে আসছে, কিন্তু ফিসফিস স্বরে বলল, আমি জানি আমি ভালো মানুষ নই, হৃদয়হীন, জেদি, রূঢ়, ছন্ন ছাড়া, কিন্তু একটাই সত্য, আমি বিশ্বাসঘাতক নই।